গল্পের শুরুতে আমাদের এক গ্রাম দেখানো হয়, যেখানে এক দাদিমা শিশুদের জন্ম দেওয়াতে সাহায্য করছিলেন। তার সঙ্গী তাকে বলে, দাদিমা, তাকে এটা করতেই হবে। কিন্তু দাদিমা তাকে থামিয়ে বলে, এটা সম্ভব নয়, এখনই সকাল হতে যাচ্ছে, তাকে অপেক্ষা করতে হবে, কারণ এই বাচ্চারা ভবিষ্যতে ডেমনদের কন্ট্রোল করবে। কিছু সময় পর বাচ্চাদের জন্ম হয়, যারা দিন আর রাতকে রিপ্রেজেন্ট করে। তাদের বাবার মন খারাপ থাকে। তার কিছু বছর পর আমাদের এক ছেলেকে দেখানো হয়, যে জঙ্গলের মধ্যে ধনুক দিয়ে শিকার করছিল এবং সে একটি পাখির চোখে আঘাত করে। সে আকাশে ধোঁয়া উঠতে দেখে এবং ভাবে এটা কোনো ড্রাগন হতে পারে। এখন সে শিকার করে নিজের বাড়ির দিকে যেতে থাকে। তখন ডেনজি নামের এক ছেলে তার কাছে এসে বলে, ইউরু, তুমি আবার জঙ্গলে শিকার করতে গিয়েছিলে, তাও আমাকে না বলে? পরের বার এমন করো না, আমিও তোমার সাথে যাব। ইউরু তার কথা শুনে বলে, তুমি আমার সাথে গেলেও শিকার করতে পারবে না। ডেনজি বলে, আরে তুমি একা জঙ্গলে গেলে তো বড় কোনো বিপদে পড়তে পারো। এর উত্তরে ইউরো বলে, তুমি চিন্তা করো না, আমার লেফট গার্ডিয়ান আর রাইট গার্ডিয়ান আমাকে অবশ্যই বাঁচাবে, যেগুলো আসলে মূর্তি ছিল। এরপর তারা নিজেদের গ্রামে ঢুকে যায়। আশেপাশের লোকেরা তাদের দেখে শুভেচ্ছা জানায়। ইউরো সবার সাথে সম্মানের সাথে কথা বলে, সে যেই হোক না কেন। আর সেই যেই পাখিগুলো ধরেছিল সেগুলো গ্রামের কিছু বাচ্চাদের খাওয়ার জন্য দিয়ে দেয়। কিছুক্ষণ পর ইউরো এবং ডেনজির মায়ের বাড়ির সামনে আসে, যেখানে ডেনজির মা ডেনজিকে বকাঝকা করতে থাকে এবং বলে, তুমি ইউরোর মতো কেন হতে পারো না? সে কত দায়িত্বশীল ছেলে, তোমারও তার মতো হওয়া উচিত। তুমি কবে থেকে এত অলস হয়ে গেলে? এখন ইউরো সেই দাদিমাকে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? দাদিমা বলে, সে তার ঘরেই আছে। এখন ইউরো নিজের বাড়িতে যায় এবং এক কোণার ঘরে ঢোকে, যেখানে তার বোন আশা থাকে। আশার কাছে গিয়ে ইউরো বসে, যে একটি খাঁচার মধ্যে ছিল। সে আশার সাথে কথা বলে যে আজ সে কিভাবে একটি পাখি শিকার করেছে। আমি সবসময় এভাবেই তোমার দেখাশোনা করব, তাতে যাই হোক না কেন। কিন্তু অন্যদিকে আশা তার ভাইয়ের জন্য খুবই দুঃখী ছিল। আশা তার ভাইকে বলে, তুমি নিজের জন্য বাঁচো, আমার জন্য নয়। তোমার শহরে চলে যাওয়া উচিত, সেখানে তোমার ভালো জীবন হবে। এটা শুনে ইউরো সরাসরি না করে দেয়, কারণ তার বাবা মায়ের পর ইউরোর জীবনে শুধু তার বোনই আছে এবং সে তার বোনের দেখাশোনা করবে। এমনকি এতে তার জীবন চলে গেলেও সে তার বোনের সাথে পুরো জীবন কাটাতে চায়। এটা শুনে আশা খুশি হয়, কিন্তু সে নিজেও চায় তার ভাই শহরে গিয়ে ভালো জীবন কাটাক। ঠিক তখনই সেখানে একটি মহিলা আসে, যে ডেনজির মা। সে জানায় শহর থেকে একজন মার্চেন্ট এসেছে। এটা শুনে ইউরো তার সাথে দেখা করতে যায়। গ্রামের কিছু লোক তাদের জিনিস শহরের জিনিসের সাথে এক্সচেঞ্জ করছিল। সেখানে একজন মার্চেন্টকে দেখানো হয়, যে সবাইকে জিনিসপত্র দিচ্ছিল। এ সময় একটি মহিলা তার মেয়েকে নিয়ে আসে এবং বলে, আমার মেয়ের 7ম জন্মদিন আসছে। এটা শুনে মার্চেন্ট বলে, চিন্তা করবেন না, আমি তার জন্য একটি হিলিং পিল এবং একজন ম্যাজিশিয়ান নিয়ে আসব। ঠিক তখনই ইউরো সেখানে চলে আসে। মার্চেন্ট তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি কিছু নিয়ে এসেছ? ইউরো না বলে। তখন মার্চেন্ট তাকে একটি বল দেয় এবং সেখান থেকে চলে যায়। এখন ডেনজিকে দেখানো হয়, যে বলে, তোমার কি মনে হয় শহর সত্যিই এত সুন্দর? কারণ যারা শহরে যায় তারা আর ফিরে আসে না। এটা শুনে ইউরো বলে, শহর যতই সুন্দর হোক, আমি আমার গ্রাম ছেড়ে যাব না, আমি আমার বোনের সাথে এখানেই থাকব। ডেনজি বলে, তোমার বোন? আরে তোমার বোন কি সত্যিই আছে? আমি তো তাকে কখনো দেখিনি। ইউরো বলে, আমার বোন খুব দুর্বল, তাই সবাই তাকে দেখতে পারে না, শুধু বিশেষ কিছু মানুষই পারে, আর তাদের মধ্যে আমিও একজন। এটা শুনে ডেনজি বলে, আচ্ছা, তাহলে দেখি কবে আমার সময় আসে তোমার বোনের সাথে দেখা করার। ঠিক তখনই তারা একটি শব্দ শুনতে পায়, যা ধীরে ধীরে আরও বেশি হতে থাকে। ইউরো আর ডেনজি অবাক হয়ে যায় যে এখানে কি হচ্ছে। তারা আকাশে আবার সেই ধোঁয়া দেখতে পায়, যা ড্র্যাগন আসার কারণে হয়। তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন ডেনজি গ্রামের দিকে ইশারা করে। যখন ইউরো তাকায়, তখন তারা দেখে তাদের গ্রামের উপর একটি ফরমেশন ছিল, যা এখন ভেঙে গেছে। এর ফলে তাদের গ্রাম দেখা যাচ্ছিল, যা তারা দূর থেকেও দেখতে পারছিল। আকাশে তারা এখন একটি এয়ারপ্লেন দেখতে পায়, যেটাকে তারা আগে ড্র্যাগন ভেবেছিল। গ্রামের উপর 2টা হেলিকপ্টার ঘুরতে থাকে, যেটা এদিক ওদিক উড়ছিল। গ্রামের অন্য লোকেরাও এটা দেখছিল। এরপর গুলির শব্দ শোনা যায় এবং কিছু সৈন্যকে দেখা যায়, যারা গ্রামে ঢুকে পড়েছে। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। এ সময় ডেনজি আর ইউরু গ্রামে মৃত মানুষদের দেখতে পায়। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তারা দ্রুত নিজেদের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে।
ডেনজি তার মায়ের কাছে যেতে চায় এবং তার নাম ধরে ডাকতে থাকে। তারা বুঝে যায় যে এখানে কিছু মানুষ এসেছে যারা খুবই বিপজ্জনক। দুইজন সৈন্য তাদের দেখে ফেলে। তারা একে অপরের দিকে গুলি ও তীর ছোড়ে। ইউরো তার তীর দিয়ে ওই সৈন্যদের মেরে ফেলে এবং বলে, এরা খুব বিপজ্জনক, আমাদের দ্রুত বাড়িতে যেতে হবে। হেলিকপ্টারগুলো আকাশে ঘুরছিল। ইউরো তার বোনের চিন্তায় ছিল যে সে কেমন আছে। সে দ্রুত বাড়ির দিকে যেতে চায়। সে এগিয়ে যায় এবং রাইট ও লেফট গার্ডিয়ানের কাছে পৌঁছে বলে, এখন আমাদের দ্রুত কাজ করতে হবে। সে একটি পাথর সরায়। এটা দেখে ডেনজি জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? ইউরো একটি গোপন পথ খুলে ফেলে। এটা দেখে ডেনজি অবাক হয়ে যায়। ইউরো বলে, আমি আগেই বলেছিলাম রাইট ও লেফট গার্ডিয়ান আমাদের সাহায্য করবে। এই পথ সরাসরি ফোর্টে যায়, তোমার মাও সেখানে কাজ করছে। তারা দুজন ওই পথে যেতে শুরু করে। এদিকে একটি মেয়েকে দেখানো হয় যে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের লোকেরা অস্ত্র নিয়ে তাকে মারার জন্য দাঁড়ায়। মেয়েটি তাদের হ্যালো বলে এবং গাবু গাবু বলতে শুরু করে। সে একবার গাবু বলতেই একজন লোক মারা যায়। সে একইভাবে বারবার গাবু বলতে থাকে এবং একে একে সব মানুষ মারা যেতে থাকে। তাদের শরীর দুই টুকরো হয়ে যাচ্ছিল। একটি ছোট মেয়ে তার মাকে মৃত দেখে খুব ভয় পায়, কিন্তু সেই মেয়েটি ছোট মেয়েকে মারে না। সে বলে, আমি ছোট বাচ্চাদের মারি না, তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে রাখব। এই মেয়ের নাম গ্যাবি। গ্যাবি গ্রামে তার কিল কাউন্ট বাড়াতে থাকে। তার সামনে যেই আসে সে সবাইকে মেরে ফেলে। অনেক রক্ত দেখে সেই ছোট মেয়েটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। গ্যাবি কলে বলে, গ্রাউন্ড টিম তোমরা কোথায়? কিন্তু কোনো উত্তর আসে না। এতে সে চিন্তিত হয়ে পড়ে এবং বারবার গ্রাউন্ড টিমকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। অন্যদিকে সেই মার্চেন্টকে দেখানো হয় যে সব গার্ডদের মেরে ফেলেছে। সে ফোনে কল করে বলে, আমাদের মিটিং পয়েন্ট বদলাতে হবে, এখানে সমস্যা হয়েছে। এটা বলে সে এগিয়ে যায় এবং ধীরে ধীরে গ্রামের দিকে যেতে থাকে। এদিকে আবার সেই দাদিমাকে দেখানো হয়, যাকে এক মেয়ে টেনে নিয়ে সেই ঘর খোলে যেখানে আশা ছিল। সে আশাকে ধরে ফেলে। তখন সেইখানে ইউরো চলে আসে। মেয়েটি বলে, ইউরো ভাইয়া, অবশেষে তুমি এসেছো। আমি সবাইকে মারার পর তোমাকে নিয়ে যাব। এটা শুনে ইউরো অবাক হয়ে যায় যে এই মেয়ে তাকে ভাই বলছে কেন। কিন্তু যখন সে আশাকে মৃত দেখে তখন ইউরো ভীষণ রেগে যায়। সে তীর ছুঁড়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ মেয়েটা ঘুরে নিজের স্কিল ব্যবহার করে, যার ফলে একটা বড় ব্লাস্ট হয়। অন্যদিকে আমাদের মার্চেন্টকে দেখানো হয় যে এসব কিছু ঘটতে দেখছিল। সে ধীরে ধীরে এগোচ্ছিল। সে জানত আকাশে হেলিকপ্টার আছে, তাই সে যদি স্বাভাবিকভাবে পালায় তাহলে সে খুব দ্রুত ধরা পড়বে। তাই সে লুকিয়ে লুকিয়ে এগোচ্ছিল। কিন্তু এগোতে এগোতে সে গ্যাবির কাছে পৌঁছে যায়। সে গ্যাবির ডেমনকে দেখতে পারছিল এবং এটা দেখে গ্যাবি অবাক হয়ে যায় যে একজন মানুষ তার ডেমন দেখতে পারে। মার্চেন্ট এখন গ্যাবির ডেমনের অ্যাটাক এড়িয়ে যায় এবং গ্যাবির ডেমনের ওপরই অ্যাটাক করতে শুরু করে। গ্যাবি বলে, প্রথমবার এমন হলো যে কেউ আমার ডেমন দেখতে পারছে। আমি খুবই অবাক, কিন্তু আমি তোমার সাথে লড়তেও চাই। মার্চেন্টও গ্যাবির সাথে লড়াই করতে প্রস্তুত হয়। তখন গ্যাবি বলে, তুমি আমাকে হারাতে পারবে না। এটা শুনে মার্চেন্ট তার দিকে একটা বোমা মারে। এর ফলে সেখানে ব্লাস্ট হয়। অন্যদিকে ইউরোকে দেখানো হয়। সে সেই মেয়ের ব্লাস্ট থেকে বেঁচে যায়, কিন্তু ইউরো দেখে তার সব প্রিয় মানুষ মারা গেছে। তার হাত থেকে সেই বলটাও পড়ে যায় যা মার্চেন্ট তাকে দিয়েছিল। সে তার বোনকে দেখে, যার রক্ত থেকে এক ডেমন বের হয়। দাদিমা এই সব কিছু দেখছিল। এখন যে মেয়ে অ্যাটাক করেছিল তার হাত সেই ডেমন ধরে ফেলে। সেই ডেমন মার্চেন্টকে ইউরোকে নিয়ে যেতে বলে। মার্চেন্ট সেটাই করে। সে ইউরোকে ধরে সেখান থেকে পালিয়ে যায়। তখন দাদিমা বলে, তোমরা তাকে কখনো ধরতে পারবে না। তাকে নিয়ে যাও, তাকে পৃথিবীতে নিয়ে যাও যেখানে অন্য মানুষরা আছে, এবং তাদের হাতে ইউরোকে লাগতে দিও না। অন্যদিকে ডেনজি তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ তিনি গুরুতর আহত হলেও বেঁচে ছিলেন। গ্রামের উপর হেলিকপ্টারগুলো ঘুরছিল। তখন মার্চেন্ট আর ইউরো লেফট আর রাইট গার্ডিয়ানের ভেতর দিয়ে বেরিয়ে আসে। তারা অবাক হয়ে যায় যে কারা এখানে অ্যাটাক করেছে। ইউরো নিজেকেই দোষ দিতে থাকে। মার্চেন্ট তাকে নিজেকে সামলাতে বলে। তখন একটা হেলিকপ্টারে কিছু সৈন্যকে দেখানো হয়, যারা তাদের ওপর অ্যাটাক শুরু করে। মার্চেন্টও তার বন্দুক দিয়ে গুলি চালায়, কিন্তু এতে কিছুই হয় না। সৈন্যরা একে অপরকে বলে, ছেলেকে টার্গেট করো না। অন্যদিকে মার্চেন্ট বলে, এখন আর কিছু করার নেই, যদি বাঁচতে হয় তাহলে আমাদের এদের হারাতেই হবে। কিন্তু ইউরো তখনও শোকে ডুবেছিল। তার পুরো পরিবার এবং গ্রামের লোকজন মারা গেছে এবং তার মনে হচ্ছিল সেই তাদের আসল টার্গেট। সে এটা বুঝে যায়। মার্চেন্ট এখনও তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা সুযোগ পেলেই গুলি চালাচ্ছিল। এখন মার্চেন্ট ইউরোকে বলে,
এই সময়ে নিজের ইচ্ছা শক্তি হারিও না। এখন তোমাকেই কিছু করতে হবে। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? এরা তোমার পরিবারকে মেরেছে। ইউরো প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে এখন খুব দুর্বল। সে বলে, আমি কিছুই করতে পারবো না, কারণ শত্রুরা খুব পাওয়ারফুল এবং তাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার্স আছে। এটা শুনে মার্চেন্ট বলে, তাতে কি হয়েছে? তোমার কাছেও পাওয়ার্স আছে, শুধু ব্যবহার করতে হবে। ইউরো বলে, আমার কাছে কোনো পাওয়ার নেই। তখন মার্চেন্ট তাকে একটি পেন্ডেন্ট দেয় এবং বলে, এটা ব্যবহার করো। ইউরো বুঝতে পারে না কিভাবে এটা ব্যবহার করতে হবে। মার্চেন্ট বলে, একটা নির্দিষ্ট জায়গায় এই পেন্ডেন্টটা বসাতে হবে, কাজটা খুবই সহজ। ইউরো বলে, তাহলে তুমি নিজেই এটা বসাচ্ছ না কেন? আমাকে কেন পাঠাচ্ছ? এটা শুনে মার্চেন্ট রেগে বলে, তারা আমাকে দেখলেই গুলি করে মারবে, কিন্তু তোমাকে মারবে না। এটা শুনে ইউরো যায় এবং লেফট আর রাইট গার্ডিয়ানের মাঝখানে একটি জায়গা খুঁজে পায়, কিন্তু সে রেগে যায় কারণ জায়গাটা নোংরা হয়ে গেছে। মার্চেন্ট সেটাকে পরিষ্কার করতে বলে। অন্যদিকে আকাশে হেলিকপ্টারগুলো তাদের ওপর নজর রাখছিল। তারা ইউরোর ওপর গুলি চালাতে অস্বীকার করে, কারণ তাদের লক্ষ্য ছিল মার্চেন্ট। এখন ইউরোকে দেখানো হয় যে সেখানে পেন্ডেন্ট বসিয়ে দেয়। এটা দেখে মার্চেন্ট দৌড়ে এসে ইউরোর মাথা সেই পেন্ডেন্টের ওপর বাড়ি মারে। এই সময় হেলিকপ্টারের লোকেরা তাদের লক্ষ্য করে, কিন্তু সেই সময় পেন্ডেন্টের ওপর ইউরোর রক্ত লেগে যায় এবং লেফট আর রাইট গার্ডিয়ান থেকে আলো বের হয়। এখন আলো ছড়িয়ে পড়তে ইউরো আর মার্চেন্ট আকাশের দিকে তাকায়। তারা দেখে হেলিকপ্টারের সৈন্যরা কাঁপতে শুরু করে, তাদের হেলিকপ্টার দুলতে থাকে। এরপর আমাদের একটা স্পিরিটকে দেখানো হয় যা ওই দুইটা হেলিকপ্টারের উপর অ্যাটাক করে এবং সেগুলোকে এদিক ওদিক ঘোরাতে শুরু করে। হেলিকপ্টারগুলো আর কাজ করতে পারে না এবং শেষে নিচে পড়ে যায়। মার্চেন্ট খুব কষ্টে ইউরোকে বাঁচায়। এদিকে গ্যাবি এটা দেখে অবাক হয়ে বলে, মনে হচ্ছে খুব পাওয়ারফুল ডেমন এই পৃথিবীতে এসে গেছে। আমি এখন তাদের সাথে লড়তে চাই এবং দেখতে চাই তারা কতটা পাওয়ারফুল। অন্যদিকে ইউরো মার্চেন্টের সাথে ছিল। তারা উপরে তাকায় এবং দেখতে পায় দুইজন ডেমন দাঁড়িয়ে আছে, যারা লেফট গার্ডিয়ান আর রাইট গার্ডিয়ান। তাদের দেখে ইউরো খুব অবাক হয়ে যায়, কিন্তু মার্চেন্ট তাকে বলে, এরাই তোমার গার্ডিয়ান, অর্থাৎ তোমার ডেমন। এখন তোমাকেই এদের কমান্ড করতে হবে। লেফট গার্ডিয়ান আর রাইট গার্ডিয়ান বলে, এই ছেলে কি সত্যিই আমাদের মাস্টার? যাই হোক, এখন থেকে আমরা তাকে রক্ষা করব, এতে যাই হয়ে যাক না কেন। এখন ইউরো লেফট আর রাইটকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে ভিলেজের গার্জিয়ানরা তার সামনে এসে গেছে এবং তারা দুজন তাকে বলে যে তারা অনেক দিন ধরে তাকে দেখছে এবং এখন তার ডেমন হিসেবে তাকে সাহায্য করবে। রাইট লেফটকে জিজ্ঞেস করতে থাকে ইউরো কি সত্যি তাদের মাস্টার, কারণ সে খুবই শক লাগছে। এটা শুনে লেফট তাকে বুঝায় যে এই সময় ইউরো অনেক কিছুই বুঝতে পারছে না। তখন মার্চেন্ট, যার নাম দেরা, নিজেকে পরিচয় করিয়ে দেয়, যার সম্পর্কে রাইট আর লেফট আগে থেকেই জানতো। এখন রাইট দেরাকে বলে ওই পাখির মতো জিনিসটা কি ছিল, কারণ আমরা তো সেটাকে নিচে ঠেলে দিয়েছিলাম, কারণ সেটা আমাদের মাস্টারের জন্য বিপজ্জনক ছিল। দেরা বলে, ওগুলো মডার্ন ওয়ার্ল্ডের ভেহিকল, কিন্তু এখন এগুলো ব্যাখ্যা করার সময় নেই, কারণ দুইজন বিপজ্জনক মানুষ আমাদের পেছনে লেগে আছে। তাই দয়া করে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নামতে সাহায্য করুন, তারপর আমি সব ব্যাখ্যা করব। রাইট বলে, শুধু মাস্টারই আমাদের আদেশ দিতে পারে, আর সেই টাইটেল ইউরোর কাছে আছে, তাই আমরা শুধু তার কথাই শুনব। দেরা বলে, আমি জানি, কিন্তু এই মুহূর্তে ইউরো কিছুই বুঝতে পারছে না। তখন আমরা দেখি গ্যাবি সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে এই ডিমনগুলো কার। তখন ইউরো গ্যাবির ডেমন দেখে অবাক হয়ে যায় এবং তাকে মনস্টার বলতে থাকে। এখন গ্যাবিকে দেখে দেরা বিশ্বাস করতে পারছিল না যে গ্রেনেড ব্লাস্ট করার পরও গ্যাবি ঠিক আছে কিভাবে। গ্যাবি বলে, এটা সম্ভব, কারণ আমার ডেমন এমন ব্লাস্ট সহ্য করতে পারে। আর হ্যাঁ, এটা কোনো মনস্টার নয়। এক মিনিট, তুমি তো 16 বছরের মতো দেখাচ্ছ, তুই কি ইউরো? ইউরো বলে, আমি ইউরোই, কিন্তু আমার বয়স 17 বছর। এটা শুনে দেরা ইউরোকে বলে, তোমার 17 বছর ট্র্যাডিশনাল কাউন্টিংয়ে, কিন্তু তাদের দুনিয়ায় অনুযায়ী তোমার বয়স 16। এটা শুনে গ্যাবি বলে, তাহলে এর মানে আশার ভাই সত্যিই বেঁচে আছে। আশার নাম শুনেই ইউরোর মনে পড়ে যায় ভিলেজের সবার মৃত্যু এবং আশার সবাইকে মেরে ফেলার কথা। তখন গ্যাবি ইউরোকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ইউরো তাকে জিজ্ঞেস করে, সব ভিলেজার্সদের কি সেই মেরেছে? গ্যাবি হ্যাঁ বলে। তখন রাইট ইউরোকে বলে যে ইউরো চাইলে তাদের আদেশ দিতে পারে এবং তারা পুরো শক্তি দিয়ে তা পালন করবে। ইউরো বলে, আমি আপনাদের আদেশ দিতে পারি না, কারণ আপনারা ভিলেজের গার্ডিয়ান এবং আমি আপনাদের সামনে কিছুই না। তাই আমি শুধু দুইটা অনুরোধ করতে চাই। প্রথমত, আপনারা চেক করুন ভিলেজে কেউ বেঁচে আছে কিনা। যদি কাউকে পান, তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। দ্বিতীয় অনুরোধ, এই মেয়েটাকে আমি নিজের হাতে মারব, তাই কেউ তাকে টাচ করবেন না। এরপর আপনারা যা খুশি করতে পারেন।
রাইট এই অনুরোধ পছন্দ করে এবং খুব খুশি হয়। এখানে আমরা দেখি আশা গ্রিনিকে দূরে ফেলে দেয়, যার কারণে সেই মনস্টার আশাকে ছেড়ে দেয় যাতে সে গ্রিনিকে বাঁচাতে পারে। এখন আশা গ্রিনিকে বলে, ওল্ড উইচ, এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ একদিন তোমাকে তোমার ভুলের মূল্য দিতে হবে। এটা বলে আশা সেখান থেকে চলে যায় এবং পথে সে ডেনজি ও তার মাকে দেখে, কিন্তু সে তাদের ইগনোর করে চলে যায়। এরপর রাইট সরাসরি গ্যাবির দিকে এগোতে থাকে। তখন গ্যাবির ডেমন সামনে এসে তাকে রক্ষা করতে থাকে, কিন্তু রাইট উপরে লাফ দেয় যাতে সে বেঁচে থাকা ভিলেজার্সদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে, এবং রাইট গ্যাবিকে সতর্ক করে যে সে লিফটের থেকে সাবধানে থাকে কারণ সে খুব রাগী। তারপর আমরা দেখি লিফট গ্যাবির ডেমনকে লাথি মেরে দূরে ফেলে দেয়। এই সুযোগে ইউ গ্যাবির পায়ে তীর মারে যাতে সে পালাতে না পারে, এবং আরেকটি তীর দিয়ে অ্যাটাক করতে থাকে। ঠিক তখন গ্যাবির ডেমন তাকে নিয়ে উড়ে যায়, যার ফলে ইউরো তার পিছু নিতে শুরু করে। এর ফলে লিফট ও দিরাকেও তাদের পিছু নিতে হয়। এদিকে রাইট একটি মেয়েকে জীবিত পায় এবং তাকে তুলে নেয়, কিন্তু মেয়েটি কিছুই দেখতে পায় না কারণ সাধারণ মানুষ ডেমন দেখতে পারে না। তাই রাইট তার পাওয়ার দিয়ে মেয়েটির সামনে আসে এবং তাকে ভয় পেতে বারণ করে, কিন্তু মেয়েটা তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি রাইট অনেক বাচ্চাদের বাঁচিয়ে ফেলেছে, কিন্তু সবাই তাকে দেখে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে রাইট অবাক হয় যে যারা ভিলেজে অ্যাটাক করেছে তারা শুধু প্রাপ্তবয়স্কদেরই মেরেছে। তখন সেখানে আশা চলে আসে এবং রাইটকে দেখে সরাসরি অ্যাটাক করে, কিন্তু রাইট চিৎকার করে তাকে থামায় এবং সেখানে ব্লাস্ট হয়। রাইট বলে, তুমি কাউকে গ্রিট না করে এভাবে অ্যাটাক কিভাবে করতে পারো, আর তোমার পাওয়ার সত্যিই খুব বিপজ্জনক। আমি তোমার সাথে লড়তে খুশি হতাম, কিন্তু এখন আমার মাস্টার আমাকে ভিলেজের বেঁচে থাকা লোকদের বাঁচাতে বলেছে। এটা শুনে আশা সেখান থেকে চলে যায় এবং রাইট তার মধ্যে পরিচিত গন্ধ পায়। এদিকে গ্যাবির ডেমন একটা জায়গার পথ বন্ধ করে রাখে এবং গ্যাবিও তাকে সাহায্য করে যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু লেফট তার পুরো পাওয়ার দিয়ে ডেমনের মুখ খোলার চেষ্টা করে। গ্যাবি অবাক হয়ে ভাবে যে লিফট কতটা পাওয়ারফুল। অবশেষে লেফট ডেমনের মুখ খুলে ফেলে। তখন ইউরো গ্যাবির কাঁধে তীর মারে। ঠিক তখন আশা এসে সেই জায়গাটা উড়িয়ে দেয় যেখানে তারা দাঁড়িয়েছিল, এবং দুই ডেমন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। তারপর আশা গ্যাবির কাছে যায়। এটা দেখে ইউরো তাদের দিকে তীর তাক করে নড়তে নিষেধ করে এবং আশাকে জিজ্ঞেস করে সে আসলে কি। সে বলে, যেমন আমি বলেছিলাম, আমি তোমার ছোট বোন। ইউরো বলে, মিথ্যা বলো না, আশা কখনোই এত লম্বা হতে পারে না। সে বলে, আমি লম্বা হয়েছি কারণ নিচের খাবার বেশি পুষ্টিকর ছিল। এটা শুনে ইউরো বলে, আর তোমাকে বেশ স্বার্থপরও মনে হচ্ছে। সে বলে, কারণ আমার জীবন খুব কঠিন ছিল। তখন রাইট সেখানে আসে এবং ইউকে বলে, আশা মিথ্যা বলছে না, কারণ তার রক্ত থেকে আমি ঠিক একই গন্ধ পাচ্ছি, তাই তোমরা দুজন ভাই বোন। এটা শুনে ইউরো খুবই অবাক হয়ে বলে, যদি তুমি আসল আশা হও তাহলে যে আমাদের সাথে থাকছিল সে কি ছিল? আশা বলে, সে ছিল একজন ভণ্ড। 10 বছর আগে আমাদের বাবা মাকে গ্রাম থেকে পালাতে হয়েছিল এবং তারা আমাকে সাথে নিয়ে গিয়েছিল। এজন্য গ্র্যানি এবং বাকিরা ভেবেছিল তুমিও এখান থেকে চলে যাবে, তাই তোমাকে আটকাতে তারা একটা নতুন আশা তৈরি করেছিল যাতে তুমি এখানে থাকো, কারণ তাদের পুরো বিশ্বাস ছিল যে তুমি তোমার বোনকে ছেড়ে কখনো যাবে না। তাই তারা তোমার ভালোবাসার সুযোগ নিয়েছিল, কিন্তু এখন আসল আশা তোমার সামনে এসেছি। এটা শুনে ইউরুর হাত কাঁপতে থাকে। তখন দেরা এসে ইউরুকে থামায় ও আশাকে বলে, যদি তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করে থাকো তাহলে এখন তাকে পিছিয়ে যেতে হবে, কিন্তু ইউরো এতে রাজি হয় না। তখন দেরা তাকে বোঝায় যে তাদের পেছনে শত্রুরা আছে এবং তারা খুব পাওয়ারফুল, তাই যদি এই লড়াই বেশি সময় ধরে চলে তাহলে গ্রামের লোকদের জন্য বিপদ হতে পারে। এটা শুনে ইউরো দেরার কথা মেনে নেয় এবং আশার সাথে একটা চুক্তি করে যে যদি তারা গ্রাম ছেড়ে চলে যায় তাহলে সে গ্যাবিকে ছেড়ে দেবে। আশা এতে রাজি হয়ে যায় এবং ইউরো তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর গ্যাবি আশাকে জিজ্ঞেস করে তারা কেন ইউরোকে ধরল না। তখন আশা বলে, এই মুহূর্তে তোমার আঘাতগুলো দেখাই বেশি জরুরি, আর এখন যেহেতু তারা জেনে গেছে ইউরো বেঁচে আছে তাদের মিশন সফল হয়ে গেছে। এরপর গ্যাবি ইউরোর তীরন্দাজির প্রশংসা করতে থাকে এবং বলে এরা ভালো যে সে বেঁচে আছে। এটা দেখে আশা কাঁদতে শুরু করে, কারণ সে খুব খুশি যে তার ভাই বেঁচে আছে এবং ঠিক আছে। তারপর গ্র্যানি গ্রামের ব্যারিয়ার আবার অ্যাক্টিভেট করতে থাকে। গ্যাবি আশাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, না হলে তারা গ্রামের ভেতরেই আটকে পড়বে। এদিকে কিছু মানুষ পাহাড়ে ট্রেকিং করতে আসে।
তারা কিছুক্ষণ আগে হেলিকপ্টারের শব্দ শুনেছিল এবং ভেবেছিল কেউ উদ্ধার করতে এসেছে, কারণ সেই পাহাড় নিয়ে অনেক গল্প আছে যেখানে বলা হয় মানুষ ওপরে গেলে হঠাৎ করে হারিয়ে যায়, কারণ সেখানে একটা হারিয়ে যাওয়া গ্রাম আছে। এরপর দেরা আর ইউরো তাদের পাশ দিয়ে চলে যায়। ইউরো বলে, এখন আমরা গ্রামটা দেখতে পাচ্ছি না, মানে ব্যারিয়ার অ্যাক্টিভ হয়েছে, তাহলে কি আমরা আর কখনো গ্রামে ফিরতে পারবো না? দেরা বলে, অসম্ভব না, কিন্তু এখন শত্রুরা জেনে গেছে গ্রাম কোথায় এবং কিভাবে ঢুকতে হয়, তাই যদি তারা তোমাকে টার্গেট করে তাহলে সেখানে লুকোনো ঠিক হবে না, আমাদের এই দুনিয়ার সাথে মিশে থাকতে হবে। এরপর তারা নিচে পৌঁছে যায়, যেখানে দেরার এক সঙ্গী যার নাম হানা তাদের জন্য অপেক্ষা করছিল। সে বলে, তুমি তো বলেছিলে শুধু একজন মানুষ আনবে, তাহলে এই ডিমনগুলো এখানে কি করছে? তখন জানা যায় হানাও দেরার মতো একজন সিয়ার। দেরা তার কাছে ক্ষমা চায় এবং বলে ইউরোর জীবন এখন বিপদে, তাই দ্রুত এখান থেকে বের হতে হবে। হানা বুঝে যায় ইউরো সেই দুই যমজের একজন। অন্যদিকে লেফট আর রাইট বুঝতে পারে না যে গাড়ি জিনিসটা কি। হানা নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং বলে সে দেরার জুনিয়র, তারা দুজনেই ডিমন রিটেইনার হিসেবে কাজ করে। এরপর ইউরো লেফট আর রাইটকে জিজ্ঞেস করে আশেপাশে আর কোনো ডিমন অনুভব করছে কিনা। তারা বলে না। তখন দেরা বলে দ্রুত ভিড়যুক্ত জায়গায় যেতে হবে এবং ইউরোকে গাড়িতে উঠতে বলে। ইউরো বলে, এটা কি জিনিস? দেরা বলে, এটাকে কার বলে, এটা ভ্রমণের জন্য ব্যবহৃত হয়, আর এটা লোহা দিয়ে তৈরি, আর এই গাড়ি এই ভদ্র মহিলা চালায়। দেরার কথা শুনে হানা বিরক্ত হয়ে যায় এবং ইঞ্জিন চালু করে বলে, এটা একটা ঘোড়ার মতো কিন্তু অনেক দ্রুত দৌড়ায়। এটা শুনে সবাই বুঝে যায়। অন্যদিকে আশা আর গ্যাবি তাদের সঙ্গীদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তারা আসে। আশা তাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। তখন একজন বলে, শুনেছি মাঝখানে কিছু অপ্রত্যাশিত ডিমন এসে পড়েছিল, আমি ভাবছি আমি সেখানে থাকলে কি কিছু বদলাতে পারতাম। আর গ্যাবি, তোমার আঘাত কেমন? সে বলে, রক্তপাত বন্ধ হয়েছে, কিন্তু কাঁধে এখনো তীরের টুকরো আছে, পরে বের করতে হবে। পায়ের তীরটা আমরা বের করেছি। তখন জিন বলে, এই দুইটা আঘাত অনেক গভীর, তাই এগুলো নিয়ে এতটা স্বাভাবিকভাবে কথা বলো না। যাই হোক, তোমার ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না, সে কি তোমার সাথে নেই? আশা বলে, না, সে এখান থেকে চলে গেছে। এটা শুনে জিন বলে, তাহলে কি তুমি তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছ? তখন আশা তাকে বলে যে ইউরো একদম ঠিক আছে। তখন গ্যাবি জিনকে জিজ্ঞেস করে যে উপরে আসার সময় তারা কাউকে দেখেছে কিনা। তখন জিন বলে, না, আমরা কাউকেই দেখিনি। আর বাকি লোকেরা বলতে থাকে যে যদি তাদের কাছে হেলিকপ্টার থাকতো তাহলে তারা তাদের খুঁজে পেতে পারত। যার ফলে জিনের টেনশন হতে থাকে, কারণ তারা তাদের দুইটা হেলিকপ্টার আর সব সৈন্য হারিয়ে ফেলেছিল, যার কারণে তার বস তাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু গ্যাবি তাকে বলে যে আমরা বসকে এটা বলতে পারি যে ইউরো দেরার সাথে পালিয়ে গেছে। দেরা নাম শুনে জিন তাকে চিনে ফেলে এবং সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা সেই দিনটাকেই বেছে নিয়েছিল যেদিন দেরা সেখানে ছিল, যার কারণে এসব হওয়াই স্বাভাবিক ছিল। এখন তার মনে হতে থাকে যে তার ডেমনগুলোকে সেখানে নিয়ে আসা উচিত ছিল। অন্যদিকে দেরা হানাকে সবকিছু বুঝিয়ে দেয়। সব শুনে হানা বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে এত সৈন্য একটা বাচ্চার পেছনে লেগেছিল। আমার মনে হচ্ছে তারা সবাই কাগিমোরি ফ্যামিলির লোক, আর এখন যেহেতু তারা আমার মুখ আর নাম জেনে গেছে তাই আমাকে নিজের পরিচয় বদলাতে হবে। তখন হানা বলে, আমি তো শান্তির জীবন চাইতাম, কিন্তু এই ঝামেলাগুলো আমাদের পিছুই ছাড়ছে না। তখন রাইট আর লেফট কিছু একটা অনুভব করে এবং লেফট দেরাকে বলে যে তাদের কাছেই কোনো এক ডেমনের উপস্থিতি অনুভব হচ্ছে, যার ফলে দেরার মনে হয় যে কেউ তাদের অনুসরণ করছে। কিন্তু তখনই লেফট তাদের বলে যারা তাদের পেছনে আসছে তারা তাদের বন্ধু। তখন সেই ডেমন তার বন্ধুদের দেখে খুব খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করতে থাকে যে তারা কি তাদের নতুন মাস্টারকে পেয়ে গেছে, যার ফলে তারা দুজন ইউরো সম্পর্কে বলতে থাকে এবং তারা 400 বছর পর তারা তাদের নতুন মাস্টারকে পেয়েছিল, যার ফলে সেই ডেমন খুব খুশি হয়ে যায়। এবং রাইট তাকে এটাও বলে যে তাদের মাস্টার সেই টুইনদের একজন যে রাত আর দিনকে আলাদা করতে পারে। এটা শুনে সেই ডেমন খুশি হয়ে যায় এবং তাদের জিজ্ঞেস করতে থাকে যে এখন তারা কি করতে চলেছে, যার ফলে রাইট তাকে বলে যে দেরার হিসাব অনুযায়ী আমরা কিছু সময়ের জন্য লুকিয়ে থাকব। এটা শুনে সেই ডেমন চলে যায় এবং ফিরে এসে তাদের সব গল্প শোনাতে বলে। এদিকে সেই ডেমনকে দেখে দেরা আর হানা খুব এক্সাইটেড হয়ে যায়, আর এটা দেখে ইউরো কিছুই বুঝতে পারছিল না।
যার ফলে দেরা আর হানা তাকে বোঝায় যে ওই দুজন ডিমন গড ওশিরামা, যারা সাধারণ ডিমনদের মতো একদমই নয়, এবং তারা কখনো ভাবেনি যে জীবনে কোনো গডের সাথে দেখা হবে। এটা শুনে রাইট আর লেফটের একদম ভালো লাগে না, কারণ তারাও গ্রামের গড, কিন্তু কেউ তাদের সম্মান করে না। তখন ইউরো হানাকে জিজ্ঞেস করতে থাকে যে এখানে কি আলাদা আলাদা ধরনের ডেমন আছে, যার ফলে হানা তাকে বোঝায় যে মানুষ তাদের আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করেছে, যার ফলে কিছু গড আছে আর কিছু স্পিরিট, আর তাদের মধ্যে কিছু ডেমন মানুষদের সাথে শান্তিপূর্ণ জীবন কাটায়, আর কিছু সৌভাগ্য নিয়ে আসে, আর কিছু চালাক প্রকৃতির হয় যারা মানুষদের অপরাধমূলক কাজের দিকে নিয়ে যায়। তখন দেরা ইউরোকে এটা বলে যে ডেমন তাদের উপর অ্যাটাক করেছিল সেটা ছিল পেয়ার অফ লোয়ার আর আপার জ, যারা কমব্যাট টাইপ ডেমন, এবং সে এটাও শুনেছে যে যদি তার মাস্টার তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে ওই ডেমন নিজের মাস্টারকেও খেয়ে ফেলতে পারে। অন্যদিকে এখানে আশা জিনকে শাস্তি থেকে বাঁচানোর জন্য নিজের উপর পুরো দোষ নিতে চায়, কারণ ফিরে আসার আইডিয়াটা তারই ছিল। কিন্তু জিন তাকে বোঝায় যে তাদের বস এই কথায় খুব খুশি হবে যে ইউরো একদম ঠিক আছে, যার ফলে তাদের মিশন কমপ্লিট হয়েছে। তখন গ্যাবি জিনকে বলে যে যদি আশা সেখানে না থাকতো তাহলে সে বেঁচে ফিরতে পারতো না, যার কারণে জিন তাকে জিজ্ঞেস করে যে ইউরো ডেমনগুলো কি এতটাই বিপজ্জনক ছিল। গ্যাবি বলে আসলে ইউরো ডেমনগুলো এতটাই বিপজ্জনক ছিল যে আমাকে মেরেও ফেলতে পারত, কিন্তু যে আমার উপর তীর দিয়ে অ্যাটাক করেছিল সে ছিল ইউরো। সে প্রথমে আমার মোবিলিটি শেষ করে দেয় এবং তারপর আমার ডমিনেন্ট হাতের উপর আঘাত করে। আশা, তোমার ভাই সত্যিই অনেক বেশি বিপজ্জনক, তোমার তাকে সেখানে দেখা উচিত ছিল, কারণ সে সত্যিই একজন হান্টারের মতো ছিল। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমরা দেখি ভিলেজে এখনো কিছু সোলজার বেঁচে আছে যারা বাইরে যাওয়ার রাস্তা খুঁজছে, কিন্তু ব্যারিয়ারের কারণে তারা বারবার একই জায়গায় পৌঁছে যাচ্ছে, যার কারণে তারা বুঝে যায় যে তারা সেখানে ফেঁসে গেছে, আর এখানে ইউরো সিটির কাছে পৌঁছে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।